হ্যালো বন্ধুরা, ওয়েলকাম প্রিন্স পায়েল সুমন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইবার, যারা আমার ফ্যামিলি মেম্বার, তাদের বলবো অসংখ্য ধন্যবাদ আমার সাথে জুড়ে থাকার জন্য, আমাকে এইভাবে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন, তাদের বলবো অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমার পরিবারের একজন আমাকে করে নিও, এবং আমার পরিবারের একজন কিন্তু তুমিও হয়ে যেও। তো তোমাদের কাছ থেকে সাপোর্ট পেয়ে, তোমাদের কাছ থেকে ভালোবাসা পেয়ে আমি কিন্তু অনেক আপ্লুত হয়েছি। তোমরা আমার ভিডিও দেখছো এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তো সেই কারণে আরও বেশি করে ভিডিও করতে আমি কিন্তু মানে উৎসাহ পাচ্ছি। তো তোমার আমি প্রেগনেন্সি রিলেটেড যে ভিডিও দিয়ে ইউটিউবে আমার প্রথম জার্নি, সেই ভিডিওকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো এবং অনেকেই অনেক কমেন্ট করেছো, অনেকে জানতে চেয়েছো আরও অনেক ডিটেলস আমার কাছ থেকে। সেই কারণেই আজকের এই ভিডিওটি আমার বানানো। তার আগে বলবো, যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যেও এবং কমেন্ট করে জানিও। যদি তোমার আরও কিছু জানার থাকে, তোমাদের মানে কিছু জনেরও যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে, আমি কিন্তু সেই জিজ্ঞাসা সলভ করার জন্য তোমাদের জন্য আমি আবার কিন্তু ভিডিও নিয়ে আসবো। তো আমার সেই প্রথম ভিডিও যেটাতে তোমরা রেসপন্স করেছো, তো সেটাতে তোমরা অনেকে জানতে চেয়েছো অনেক লক্ষণের ব্যাপারে, যে বাঁ দিকে নড়াচড়া করলে সেটা কি বেবি বয় হয়ে থাকে কি না, কিংবা আমার বাচ্চা কোন দিকে বেশি নড়াচড়া করতো, বা অনেকে জানতে চেয়েছো যে পেট বড় হলে কি মানে মেয়ে বাচ্চা থাকে তার মধ্যেও। এছাড়াও তোমরা হার্টবিটের ব্যাপার নিয়েও অনেকে কমেন্ট করেছো যে 145-এর নিচে হার্টবিট রয়েছে তোমার, তাহলে তোমার কি বেবি গার্ল হবে কি বয় হবে। তো চলো, আজ তোমাদের সব কনফিউশন ক্লিয়ার করতে চলে এসেছি আমি এই ভিডিওটি নিয়ে, যেখানে আমি তোমাদের ডিটেলসে বলবো আমার বেবি বয়ের লক্ষণ। যখন প্রিন্স আমার পেটের মধ্যে ছিল, যে অনুভূতিগুলি আমি ফিল করেছি এবং যে লক্ষণগুলো আমার শরীরের মধ্যে ছিল, সেগুলো আজ সব তোমাদের সাথে শেয়ার করব বলে এসেছি। তো তাই স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। তো যদি সমস্তটি জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত জুড়ে থেকো। বেশি লেটনি না করে চলো শুরু করে দিই আসল টপিক নিয়ে। তো সকলেই বলে যে মানে প্রেগনেন্ট থাকলে, প্রেগনেন্সি অবস্থাতে নাকি আমরা টেস্ট না করলে ক্লিয়ার হতে পারি না। অনেকেই, মানে সকলেই বলতে প্রায় আমি মোটামুটি 95% মানুষের কাছে শুনেছি যে বুঝতে পারিনি, হঠাৎ হয়ে গেছে, বা যখন জেনেছি 1 মাস পেরিয়ে গেছে। আমার প্রেগনেন্সি কিন্তু একটু আলাদা। আমি মন থেকে চেয়েছিলাম যে আমি বেবি নেব, ঠিক সেই টাইমেই আমরা পুরোপুরি মানে মন থেকে রেডি হয়ে বেবি নিয়েছি। তো সেই কারণেই আমি কিন্তু মানে প্রথম মাস থেকে যখন প্রিন্স আমার পেটে, আমি তখনই কিন্তু আন্দাজ করে নিয়েছিলাম কি আমি প্রেগনেন্ট। তো সেই কারণে আমি তখন একটা জব করতাম। তো জব আমি সেখানে মানে ওঠানামার ব্যাপার ছিল সিঁড়িতে 3 তলাতে। তো যেহেতু শিওর না হওয়া পর্যন্ত, মানে দেখো, যতক্ষণ না পর্যন্ত পিরিয়ডসের ডেট পার করে যাচ্ছি যতদিন না পর্যন্ত আমরা টেস্ট করতে পারি না এবং শিওরও হতে পারি না। তো সেই কারণেই তখন জব ছাড়ার কোনো প্রশ্ন আসেনি। আগে আমি নিজে মনে মনে ভাবলেই তো হয় না, আগে নিজে শিওর হওয়ার ব্যাপার ছিল। তো সাবধানতা অবলম্বন করতে আমি শুরু করে দিই। তো আমি সিঁড়িতে খুব আস্তে ধীরে ওঠানামা করতাম এবং আমি টোটোতে আসা যাওয়া যাতায়াত করতাম। তো টোটোর মানে ড্রাইভারের দিকের যে সিট, সেই সাইডের সিটে আমি বসতাম, যাতে করে জার্কিং, চাকার যে জার্কিং সেটা কম হতো, এবং টোটোওয়ালাকে আমি বলে খুব আস্তে ধীরে করে আসা যাওয়াটা করতাম। তো সেক্ষেত্রে বলি, প্রথম যখন আমি মানে ফিল করতে পারি, তখন আস্তে আস্তে দেখি আমার শরীরের মধ্যে যে পরিবর্তনগুলো আসতে শুরু করে, তাতে করে আমার প্রচুর ভমিটিং টেন্ডেন্সি চলে আসে। হঠাৎ হঠাৎ মানে কিছু খেতে ইচ্ছে করে না, প্রচুর প্রচুর খাবারের প্রতি অনীহা চলে আসে, এবং মানে কোনো খাবারেই মানে যাই করছি, ভাতের গন্ধ প্রথম মাসেই সেটা, মানে তখনও পর্যন্ত কিন্তু আমি মানে টেস্টও করিনি এবং তখনও পর্যন্ত পুরোপুরি শিওরও হয়নি যে আমি মানে পেটের মধ্যে কোনো বেবি ক্যারি করছি, কিন্তু আমি মনে মনে শিওর ছিলাম। এবং এইগুলো মানে এই জিনিসগুলো আরও বেশি করে আমাকে শিওর করছিল যে হ্যাঁ, কিছু তো ব্যাপার আছে।
তো প্রচুর বমি লাগতো। আমি না মাছ ভাজার গন্ধ সহ্য করতে পারতাম, মানে তেলে কিছু ছাকা হলে সেই গন্ধ আমার একেবারে মানে একদমই সহ্য হতো না। আর মানে এত বেশি বমি করতাম যে খাবার আমার পেটের মধ্যে থাকতোই না। প্রচুর বমি করেছি, প্রচুর। তো আস্তে আস্তে যত দিন মানে ডেটের কাছাকাছি আসতে শুরু হলো, তো বমির ভাগটা আরও বেশি বাড়তে শুরু হলো। এবং জাস্ট কোনো রকম করে ডেট ক্রস করার পরে আমি 2-4 দিনের মধ্যে টেস্ট করে দেখি এবং দেখি যে হ্যাঁ আমার ভাবনা কমপ্লিটলি ঠিক। তো আমি বেবি ক্যারি করছি। তো তখন ডক্টর দেখাই এবং ডক্টর বমির ওষুধ দেয়। তো এমনই আমার ব্যাপার ছিল যে ওষুধটা আমার সকালেই ছিল খালি পেটে। তো আমি বমির ওষুধটা যদি খেতে ভুলে যেতাম কখনো, মানে সকালে আমি সেটা 7-8টার মধ্যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিতাম, তো যদি ভুলে যেতাম তো বমি হয়ে যেত, মানে এতটা বমির ভাবটা ছিল। আর ওষুধটা খেয়ে নিলে আমি তবেই খাবার খেতে পারতাম। তো আমি লিকুইড খাবারটা ওই কারণে বেশি খেতাম, দুধ, হরলিক্স, সব কিছুতেই গন্ধ লাগতো, কিন্তু ওই বমির ওষুধ খেয়ে কোনো রকম করে খেতাম। আর খালি পেটে একদমই থাকতে পারতাম না, এত বেশি মানে খালি পেটে থাকলেই বমি লাগতো যে বলে বোঝাতে পারবো না। এটা কিন্তু আমি প্রথম 3 মাসে, আমি আমার প্রেগনেন্সিটাকে তোমাদেরকে 3টে ভাগে ভাগ করে বলছি, প্রথম 3 মাস, তারপরে 3 মাস, তারপরে 3 মাস। তো এটা আমার ফার্স্ট 3 মাসের যে স্টেজ, সেক্ষেত্রে কথা বলছি তোমাদের। তো তখন আমি মোটামুটি লিকুইড খাবার খেয়ে পার করেছি, একদমই খেতে ইচ্ছে করতো না, ভাতে রুচি ছিল না, ফলে রুচি ছিল না। এমনকি মানে আমি নিজে মনে মনে ভাবতাম, এমনকি আমার মা আমাকে বলতো যে লোকে শুনেছি মিষ্টি খেতে ভালো লাগে, কেউ বলে টক খেতে ভালো লাগে, তোর কি কিছুই খেতে ভালো লাগছে না? তা আমার ব্যাপারটা ছিল কিছুই ভালো লাগতো না, এত বেশি মানে লেজিনেস ছিল যে সবসময় মনে হতো শুয়ে থাকি, সবসময় শুধু মনে হতো ঘুমিয়ে থাকবো। এবং অনেক মানে আমার যদি প্রেগনেন্সির যে ভিডিওগুলো তোমরা দেখো, তাতে অনেক বেশি মানে শুকিয়ে গেছিলাম, মানে খাবার রুচিও ছিল না, সেই কারণে অনেক বেশি শুকিয়ে গেছিলাম। তো এইভাবে প্রথম 3 মাস কাটে ওষুধ খেয়ে কোনো রকম করে পার করা। বমির ওষুধ ডক্টর বলেছিল যদি 9 মাস পর্যন্ত খাই কোনো ক্ষতি নেই, তো সেই কারণে ভেবে নিয়েছিলাম যে 9 মাস পর্যন্তই খেতে হবে এই ওষুধ। তো তারপর আমি পরবর্তী যে সেকেন্ড স্টেজ, মানে 3 মাস ক্রস করার পর 4 নম্বর মাসে যে স্টেজ, সেখান থেকে বলি। তো সেখান থেকে আমার কিন্তু রুচি ফিরে যায়, হঠাৎ করে আস্তে আস্তে করে আমার রুচি ফিরে যায় এবং আমার বমির যে টেন্ডেন্সি সেটা অনেকটা কমতে শুরু করে। এবং আমার যে মানে খিদেটা একেবারে কমে গেছিলো, সেটা আস্তে আস্তে বাড়তে শুরু করে। এবং সেই যে সেকেন্ড স্টেজ যে 3টা মাস, সেই 3টে মাসের লাস্টে যখন আমি পৌঁছাই, মানে যেটাকে আমি 4-5-6 ভাগ করছি, তো 6 মাসের লাস্টে যখন আমি পৌঁছাই, আমার খিদের পরিমাণ এতটা বেশি ছিল যে আমি জাস্ট খাবার খেয়ে থালাটা নামিয়েছি, আমার মনে হতো আবার কি খাবো। মানে প্রচুর পরিমাণে খাবার খেয়েছি আমি। মানে অনেকে বলতো আহারে বাচ্চাটাকে ডিপে দেবে, এরকম একটি বাচ্চা হতে চলেছে আমার, কিন্তু কিছু করার নেই। আমি কি করব বলো, পেট মানতো না, এত বেশি খাবার খেতাম, এত বেশি খাবার খেয়েছি। এবং মানে এমন কোনো ব্যাপার ছিল না যে কিছুতে রুচি নেই। তো এই স্টেজে হঠাৎ করে আবার মানে আমার সেই যে সমস্ত টেস্টগুলো করতে দেওয়া হয়, সেখানে দেখেছিলাম যে সুগারের মাত্রা একটুখানি বেড়ে গেছিলো। তো সেই কারণেই তখন মিষ্টি জিনিস খাওয়া একেবারে বন্ধ হয়ে যায়। তো এমন ব্যাপার ছিল না যে আমার মিষ্টির প্রতি ঝোঁক বেশি বা টকের প্রতি ঝোঁক বেশি, এরকম কিছু ব্যাপার নয়, আমি যা পেতাম তাই খেতাম। আমি এত বেশি মাছ মাংস যেগুলো ভাজার গন্ধে একটা সময় আমি মানে দূরে পালিয়ে যেতাম, সেই জিনিসগুলো আমি এত পরিমাণে খেয়েছি, মানে এমন কিছু বাকি নেই যে আমি খাইনি। আমি মানে যেরকম কি বলবো, মাংস খেয়েছি, সেরকম মাছ খেয়েছি, সেরকম ডিম খেয়েছি, আমি সমস্ত জিনিস খেয়েছি, কিচ্ছু বাকি রাখিনি। তো সেই সব দিয়ে ভাত খেতাম। এবং তারপর যখন মানে একটুখানি সুগার ধরা পড়ে গেল, আলু আমার প্রচুর প্রিয় জিনিস, মানে সেই সময়তেও ছিল, এখনও রয়েছে। তো সেই আলু যখন খেতে পারবো না হয়ে গেল, আমার তো একটু মন খারাপ হয়ে গেলো যে মানে এই সুগারটা আবার কন্টিনিউ হয়ে যাবে না। তো তারপর ডক্টর বললো না, সেরকম প্রচুর বেশি নেই, একেবারে স্লাইড একটুখানি আছে। তো তখন আমি তেতো খেতে শুরু করলাম। তো বিশেষ করে আমি করলা দিয়ে ভাত খেতাম। তো আমি পুরো একটা সেদ্ধ করলাকে পুরো চটকাতাম, কিছু ছাড়াই আমি ভাতের মধ্যে সেই করলা মেখে ভাত খেয়ে নিতাম, এতটা পরিমাণে আমার খিদে ছিল।
তো এই গেল আমার সেকেন্ড স্টেজ। সেই স্টেজে আমি তোমার খাওয়া দাওয়া বলে দিলাম। এবং পেট বড়োর ব্যাপার বলি, মানে মোটামুটি ফার্স্ট স্টেজ থেকে আমার পেট অনেকটা বড় হতে শুরু করে দিয়েছিল। তো সেটা মানে সেকেন্ড স্টেজে এসে এমন পর্যায়ে এসে গেছিলো যে আমি নিজের পা নিজে দেখতে পেতাম না। লোকের কাছে শুনতাম যে থার্ড স্টেজে এই অবস্থাটা হয়, কিন্তু না, আমার কিন্তু সেকেন্ড স্টেজে এই অবস্থাটা হয়ে গেছিলো। আমি না ভালোভাবে হাঁটাচলা করতে পারতাম না, আমি শুয়ে শান্তি পেতাম না কিছু। আর আমার বেবি মোটামুটি এক দুবার করে আনা, আমি ওই ফার্স্ট স্টেজেই আমি কিন্তু বেবির অনুভব করে নিতাম যে আমার বেবি কোথায় রয়েছে, ঠিক আছে, সেই অনুভূতিটা আমার কিন্তু এসে গেছিলো। আর সেকেন্ড স্টেজে এসে আমি একদম ফিল করতে পারতাম যে কোন জায়গায় বেবির মাথা রয়েছে, কোন জায়গায় বেবির পা রয়েছে, মানে কোন জায়গাটায় লাথি মারছে, আমি কিন্তু পুরোপুরি অনুভব করতে পারতাম সেকেন্ড স্টেজে এসে। আমার বেবি কিন্তু এমন নয় যে বাঁ দিকে নড়াচড়া বেশি করতো বা ডান দিকে বেশি, কোনো সময় সে বাঁ দিকে থাকতো, কোনো সময় সে ডান দিকে থাকতো। তো এইভাবে বেড়ে উঠছিল আস্তে আস্তে করে। আমার ওয়েটটা প্রচুর বাড়ছিল এবং আলট্রাসাউন্ডে দেখছিলাম আমার বেবির ওয়েটও কিন্তু সমান তালে বেড়ে যাচ্ছিল। তো তারপরে হার্টবিটের ব্যাপার বলি, আমি যে ইউএসজিগুলি করেছি, আমার বেবির প্রত্যেকটা ইউএসজিতে কিন্তু হার্টবিট 150-র ওপরে ছিল। তো ওর হার্টবিট 150-র ওপরে প্রতিটা ইউএসজিতে ছিল, প্রথম থেকে একদম 9 মাসে যে ইউএসজি করি সেখানেও। এবং আমার বেবি যে পজিশনে পেটের মধ্যে ছিল সেটা কিন্তু ব্রিজ প্রেজেন্টেশনে ছিল প্রথম থেকে। যে একদম 3 মাসে যে আল্ট্রাসাউন্ড করি সেটা থেকে শুরু করে সেকেন্ড স্টেজের যে আল্ট্রাসাউন্ড এবং থার্ড স্টেজে যে আল্ট্রাসাউন্ড, প্রতিটাতে কিন্তু ব্রিজ প্রেজেন্টেশনে ছিল। কিন্তু হঠাৎ করে যখন আমার বেবি মানে ডেলিভারি হতে যাবে তার আগে যে আল্ট্রাসাউন্ড করি সেখানে দেখি সেফালিক প্রেজেন্টেশনে আমার বাচ্চা কিন্তু এসে গেছিলো, মানে ওর মাথা নিচের দিকে পা উপরের দিকে। কিন্তু যেহেতু আমার একটু হাই রিস্ক প্রেগনেন্সি ছিল, ব্যাপার একটু আলাদা রকম ইয়ে ছিল, মানে শারীরিক অসুবিধার কারণে আমি কিন্তু নর্মাল ডেলিভারি করতে পারিনি। আমার কিন্তু সি সেকশনেই বেবি ডেলিভার হয়েছে। তো তো থার্ড স্টেজ মানে সেকেন্ড স্টেজে যখন পেট এত বড় হয়ে গেছিলো, থার্ড স্টেজে কী অবস্থা ছিল তোমরা বুঝতে পারছো। আমি তখন একেবারে হাঁপিয়ে যেতাম, কিছু করতে পারতাম না। তো এনার্জির ব্যাপার যদি বলি, ফার্স্ট স্টেজে যেমন আমার একেবারে এনার্জি ছিল না, কিছু করতে ইচ্ছে করতো না, শুধু মনে হতো ঘুমোবো। সেকেন্ড স্টেজের ক্ষেত্রে কিন্তু আমি অনেকটাই কাজ করতে পারতাম, আমি নিজে রান্নাবান্না করতাম, মানে পেট এতটা বড় হয়ে গেছিলো কিন্তু তবুও আমি কিন্তু নিজের কাজ নিজে করতাম, রান্নাবান্না করতাম, এগুলো কিন্তু আমি করতে পারতাম। যেসে কিন্তু আবার আমার লেজিনেস আরও বেশি পরিমাণে কেটে গেছিলো, কিন্তু তখন আমি আর কিছু করতে পারতাম না শরীরের কারণে। এবং আমার পা ফুলি কখনোই হয়নি, পা ফুলে যেত এরকম ব্যাপার স্যাপার কখনো হয়নি। কিন্তু আমার ঘুম লাস্টের দিকে একেবারে কেটে গেছিলো। এবং মানে মাঝে মাঝেই আমি সবাইকে অবাক করে দিতাম যে মানে হঠাৎ পেটে ব্যথা শুরু হয়ে গেল। সেটা থার্ড স্টেজে শুরু থেকে শুরু হতো, মানে 7 মাস পর থার্ড স্টেজের পর থেকে হঠাৎই মনে হতো এত বেশি পেটে ব্যথা যে এখনই মনে হয় হসপিটাল নিয়ে যেতে হবে। বাট সেগুলো কমপ্লিটলি মানে গ্যাসের কারণে হতো। তো তারপরে একটুখানি শুয়ে বসে রেস্ট নিলে ঠিক হয়ে যেত। আর খাবার দাবার আমি শাক সবজি থেকে শুরু করে সমস্ত কিছু খেয়েছি, বাট বিশ্বাস করো সবাই বলে শাক খেলে নাকি বেবির মাথায় অনেক ভালো চুল হয়, বাট আমার বেবির মাথা পুরো পরিষ্কার হয়েছিল। আমি প্রচুর শাক খেয়েছি, তারপরেও আমার বেবির মাথা কিন্তু পরিষ্কার। তো তোমরা জানতে চেয়েছিলে পেট বড় হলে কি ব্যাপার হয়। তো আমার পেট বড় হয়েছিল, তারপরেও কিন্তু আমার বেবি বয় হয়েছে। আমার বেবি কিন্তু ডান দিক বাঁ দিক দুটো দিকে বেশি নড়াচড়া করেছে। মানে তোমরা মোটামুটি যা কিছু জানতে চেয়েছিলে সেগুলো কীরকম আমার রুচি ছিল না ছিল সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আরও যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে এই ভিডিও কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে দাও, আমি তোমাদের জন্য নিয়ে আসবো আরও অন্য ভিডিও। তো ততক্ষণের জন্য টাটা বাই বাই, কারণ আমার ভিডিও কিন্তু উঠে গেছে, আমি ওর কান্নার আওয়াজ পেয়েছি, যদিও যেহেতু যেখান থেকে আমি কিন্তু ওর কান্নার আওয়াজ পাচ্ছি, তো আর কিন্তু আমি কন্টিনিউ করতে পারছি না, এখানে শেষ করলাম। অবশ্যই কিন্তু লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তো ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।